ডায়েরিতে স্বাগতম। গল্পটি ভিন্ন ধাঁচের ভিন্ন প্লট নিয়ে তৈরি করা হয়েছে। গল্পটি পুরোপুরি না শুনে কেউ আগেই মন্তব্য করবেন না, এটা আমার অনুরোধ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর গল্পের নাম শুনে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা করবে। ভর দুপুরবেলা, দুপুরে খাওয়া দাওয়া শেষে জানালার পাশে দাঁড়িয়ে আছে মেঘলা আকাশ। একটু একটু শীতল হাওয়া হয়েছে, মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া এসে লাগছে মেঘের হাতে। এমন আবহাওয়ায় বাড়িতে থাকতে জানালার পাশে বসে বই পড়তো। গতকাল পল্লব এসেছিল আবারও। মেঘের সাথে কথা হয়েছে টুকটাক, তবে কেউ দেখে ফেলার ভয়ে বেশিক্ষণ কথা বলা হয়নি। তবে একটা বিষয় অবাক লেগেছে মেঘের, গতকাল দুপুরের পর থেকে রোশান আর ওর ঘরে আসেনি। যদিও বলেছিল রাতে আসবে, আর মেহেক সেই মতো নিজেকে প্রস্তুত করে রেখেছিল। মীরা গতকাল রাতে একটা ফল কাটার ছুরি দিয়েছিল মেহেককে, সেটা নিয়ে রাতে অপেক্ষা করেছিল। মেহেক প্রাণে মারতে না পারলেও একটা শিক্ষা দিতে চাইছিল ডাকাতের বাচ্চা রোশনকে। সুন্দরী, আমার কথাই ভাবছো নাকি? জানালার বাইরে থেকে আচমকা রোশনের কণ্ঠস্বর শুনে চমকালো মেহেক। বৃষ্টির মধ্যে লোকটা জানালার বাইরে কি করছে ভেবে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সে। রোশন এক হাত কোমরে দিয়ে অন্য হাতে কপালে পড়ে থাকা চুলগুলো পিছনে ঠেলে দিচ্ছে। উন্মুক্ত শরীরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ওর, পরনে শুধু একটা ট্রাউজার। মেহেক দৃষ্টি সরিয়ে ফেল, কেমন যেন ইতস্তত লাগছে এইরকম দেখে। রোশন মেহেকের অবস্থা দেখে ঠোঁট কামড়ে হেসে জানালা দিয়ে এই ঘরের মধ্যে ঢুকল। বেজা শরীরে পানিতে মেঝে ভিজে যাচ্ছে। মেহেক তাই কিছুটা দূরে দাঁড়িয়ে ওর অদ্ভুত কাজকর্ম দেখছে। এভাবে ঘরে এলেন কেন? রোশন এগিয়ে গেল মেহেকের দিকে। মেহেক পিছাতে লাগলো, কিন্তু রোশনের ক্ষিপ্ততার সাথে ঠিক পেরে উঠল না মেয়েটা। উন্মুক্ত ভেজা বক্ষের সাথে মেয়েকে চেপে ধরল। কোমরের ব্যথা লাগা আহ করে উঠল মেহেক। সুন্দরী, এরকম আওয়াজ করতে হয় না, এসব শুনলে আমি আরো হট হয়ে যাই। ছাড়ুন বলছি। ছুরিটা বিছানার নিচেই, সেটার ব্যবহার করতেই পারছে না। এভাবে যে হুট করে জানালা দিয়ে লাফিয়ে বাদরের মতো ঘরে ঢুকবে লোকটা, তা তো মেহেক জানতো না। বাইরে টিপ টিপ বৃষ্টি, ঘরে সুন্দরী ললনা, সাথে হট অ্যান্ড সেক্সি পুরুষ, তাও দুজনে এত কাছাকাছি। এই তুমি এত আনরোমান্টিক কেন? হ্যাঁ, রোশন মেহেকের কানে ঠোঁটছি ফিসফিস করে বলল কথাগুলো। মেহেকের রাগে মেজাজ খারাপ লাগছে, কবে যে পল্লব এখান থেকে ওকে নিয়ে যাবে। আপনার মতো লুচ্চামি আমার দ্বারা হয় না বলেই আনরোম্যান্টিক মনে হচ্ছে। আমি সুযোগ পেলে আপনাকে প্রাণে মেরে ফেলবো। মেরে দাও না, কে বারণ করেছে বলো? আমি তো তোমার হাতেই মরতে চাচ্ছি, এসো শেষ করো আমাকে। রোশানের থুতনি বেয়ে বৃষ্টির জল মেহেকের ঠোঁটে পড়তেই হেসে উঠল রোশান। মেহেক হাত দিয়ে দ্রুত ঠোঁট মুছে ফেলল। আমার শীত লাগছে, ছাড়ুন প্লিজ। মেহেকের কষ্ট হচ্ছে শুনে এক মুহূর্তেই বিলম্ব করল না রোশান। দ্রুত ওকে বাহুডোর থেকে আলগা করে একটু দূরে সরে দাঁড়ালো। মেঘ আমি মীরাকে দিয়ে অন্য জামা কাপড় পাঠিয়ে দিচ্ছি, পোশাক পাল্টে নাও। চুপ করে থাকে। রোশানের নজর পড়েছে এখন মেহেকের গলায়। দ্রুত মেহেকের কাছে এসে গলায় হাত ছুঁয়ে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? এভাবে ছিলে গেছে কিভাবে? অ্যালার্জির সমস্যা আছে, সেজন্য চুলকে চুলকে এই অবস্থা। আর কোথাও হয়েছে নাকি? পিঠে হয়েছে। রোশান তড়িৎ গতিতে মেয়েকে পেছনে ঘুরিয়ে দিল। থমকালো মেয়েটা। দুশ্চরিত্র লোকটা কি এখন পিঠ দেখবে? রোশান মেয়েকের কামিজের ব্যাক চেনটা খুলতে লাগলো। খবরদার বলছি, জামা খুলবেন না, আপনাকে দেখতে হবে না। ছাড়ুন বলছি, লুচ্চা শয়তান, ছাড়ুন। মেঘ রেগে মেঘে আরো কিছু বলতে লাগলো। রোশান তাতে কর্ণপাত না করে এক হাতে পিঠে হাতে রেখে স্থির হয়ে দাঁড় করিয়ে অন্য হাতে পুরোপুরি চেনটা খুলে দিল। যতটুকু উন্মুক্ত হয়েছে তাতেই 2-3 জায়গায় এইরকমই লালচে দাগ দেখতে পেল রোশান। আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সেই সব জায়গায়। মেঘ যতই রোশানকে ঘৃণা করল, পুরুষালী গভীর স্পর্শে এক মুহূর্তের জন্য হলেও কেঁপে উঠল। আমি ওষুধ পাঠাবো রাতে, আজকে আর আসবো না, কাজ আছে আমার। মীরাকে বলবে মলম দিলে লাগিয়ে দিতে, কারণ পিঠে একা একা মলম লাগানো যায় না, ট্যাবলেট দিলে আলাদা কথা। কামিজের চেন আটকে মেয়েকে ছেড়ে দিয়ে বলল রোশান। মেয়েকের সেদিকে মন নেই এখন। একটু আগেই কেন কেঁপে উঠল সে? তার জন্য নিজের উপর তীব্র রাগ হচ্ছে। কতটা ঘৃণ্য এই লোকটা।
তবুও তার জোর করে করা স্পর্শ কেন এমন হবে? মেয়েকে নীরবতায় রোশন আর কিছু বলল না, বরাবরের মতো ঘাড় কাত করে ইশারায় টাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় সপ্তাহখানিক পেরিয়ে গেলেও মেয়েকে লোকেশন জানতে পারেনি প্রশাসন। জীবিত নাকি মৃত সে বিষয়েও কোনো স্পষ্ট ধারণা নেই কারো। মেয়ের এমন পরিণতিতে দিনকে দিন মানসিকভাবে ভেঙে পড়েছেন সিদ্দিক আহমেদ। আঞ্জুম বেগমের অবশ্য সেই নিয়ে কোনো হেলদোল নেই। রাতের রান্না করছেন আঞ্জুম। এই বাড়িতে 3 বেলা রান্না বান্না হয়। মিষ্টিকে সেই কখনই একটা পেঁয়াজ কেটে দিতে বলেছিলেন তিনি, অথচ মেয়ে ফোন নিয়ে বসার ঘরে বসে আছে রান্না শেষে তাই মেয়েকে কিছু বকাবকি করবে বলে ঠিক করেন তিনি। বলো না কবে বিয়ে করব আমরা? ওপাশ থেকে টেক্সট আসতে মিষ্টি ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখা ফুটে উঠেছে। মিষ্টি সোফায় হেলান দিয়ে মেসেজের রিপ্লাই দিল, আমার এইচএসসি শেষ হোক বাবু, তারপর। ততদিনে তো আমার যৌবন ফুরিয়ে যাবে সোনা। চলো না বিয়ের আগে একটু এনজয় করি। তোমার সব বান্ধবীরাই তো করে, বলো। মিষ্টি একটু লজ্জা পেল, কিন্তু খুব ইন্টারেস্টিং ফিল করলো কথাটায়। ঠিক আছে, কিন্তু বাসায় কি বলে যাব? বলবে বন্ধুরা মিলে ট্যুরে যাবে। আমি আন্টিকে বলে ম্যানেজ করিয়ে দেবো লাগলে। জানোই তো আমাকে কতটা পছন্দ করে তোমার মা। মিষ্টি শুধু হেসেই যাচ্ছে। জীবনের সব থেকে সুখকর মুহূর্তগুলো বুঝি এখনই কাটাচ্ছে সে। অজানাকে জানার জন্য এখন অনুভূতির লুটোপুটি খাচ্ছে। প্রেমিকের সব কথাই শুধু হ্যাঁ বলেই যাচ্ছে। মনে হচ্ছে মতের মিল হলেই বুঝি সে চলে যাবে। ঠিক আছে, তাহলে আজকেই এসে বলো, কালকে আমরা বেরোবো। মিষ্টি ঠোঁট কামড়ে হেসে রিপ্লাই দিল। অপর দিকে থেকে সাথে সাথে রিপ্লাই এলো, ওকে বেবস, কালকে দেখা হচ্ছে তাহলে। উপস, ভীষণ এক্সাইটেড লাগছে। সেম টু ইউ বেবি। এখন টাটা। ওকে, লাভ ইউ। লাভ ইউ। ডাটা অফ করে সে সোফা থেকে উঠে দাঁড়ালো। মিষ্টি সামনে মাকে চোখ পাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভরকালো। মা কিছু বুঝতে পারলো। তোকে কখন বলেছিলাম একটা পেঁয়াজ কেটে দিতে, আর তুই এখানে বসে বসে ফোন টিপছিলি? মিষ্টি স্বস্তির নিঃশ্বাস ফেললো। তাহলে এই কারণে মায়ের রাগ হয়েছে? মিষ্টি তাড়াতাড়ি কান ধরে মায়ের কাছাকাছি দাঁড়িয়ে বলে, আর হবে না মা, এই দেখো কান ধরে দাঁড়িয়ে আছি, এবারের মতো সরি। সরি না বলে গিয়ে পড়তে বস। এসএসসিতে ভালো রেজাল্ট না করতে পারলে ধরে বিয়ে দিয়ে দেব। আঞ্জুম এতটুকু বলেই চলে গেলেন। মিষ্টি মাথা তুলে চুলকে সরি। আঞ্জুম এতটুকু বলেই চলে গেলেন। মিষ্টি মাথা চুলকে হাসতে হাসতে নিজের ঘরে চলে যায়। ঠিক 2 দিন পর পল্লব এসেছে আজ। তবে আজ এসেছে লুকিয়ে। নদীতে পাহারা দেওয়ার জন্য বরাদ্দকৃত 2 জন লোককে যথেষ্ট টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিয়েছে। মেয়েকে আগে বলেছিল আজকে রেডি হয়ে থাকতে, যদিও মেয়েকে রেডি হওয়ার মতো কিছুই নেই এখানে। যেভাবে আছে সেভাবেই চলে যাবে। পল্লব ভাই, আমার খুব ভয় করছে, যদি ধরা পড়ে যাই। জানালা দিয়ে বাইরে নেমে এসেছে মেহেক। পল্লব দাঁড়িয়ে আছে পাশেই। আশেপাশে নজর বুলিয়ে নিয়ে পল্লব বলে, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। আর হ্যাঁ, আমি যেদিকে যাচ্ছি হাতে হাত রেখে সেদিকে হাঁটতে হবে শুধু। আমরা জঙ্গলের অন্য রাস্তা দিয়ে যাব, ওদিকে কেউ যায় না। আচ্ছা। পল্লবের হাতে হাত রেখে মেহেক এগোতে লাগলো। বড় বড় গাছপালা ডিঙিয়ে চলছে 2 জন। সময়টা এখন বিকেলবেলা। পাখিরা নিজেদের বাসায় ফিরতে ব্যস্ত। মাঝে মধ্যে কিছু পাখি শব্দ করে ডেকে উঠেছে, আর তাতে ভয় কেঁপে উঠছে মেঘ। পল্লব অবশ্য বরাবরই আশ্বস্ত করছে ওকে, তবুও ভয় তো থাকে। প্রায় 8 ঘন্টা হাঁটার পর নদীর তীরে এসে পৌঁছালো ওরা। 2 জন লোক দাঁড়িয়ে আছে নদীতে একটা ছোট স্পিড বোট। পল্লব, তোর জন্য আমরা এত বড় রিস্ক নিলাম, সময় মতো আমাদেরও কাজে আসিস তুই। 2 জনের মধ্য থেকে একজন বলল কথাটা। পল্লব হেসে বলল, অবশ্যই ভাই, আসছি আমরা। দেরি হলে সর্বনাশ। হ্যাঁ যা তোরা, বিষয়টা জানাজানি হওয়ার আগে নদী পেরিয়ে শহরের রাস্তা ধর। আর হ্যাঁ, ভুলেও তোদের গ্রামে যাবি না। বস অবশ্যই গ্রামে যাবে খুঁজতে। লোকটার কথায় সায় দিয়ে ওরা 2 জন বোটে উঠল। বোট ছুটতেই লাগলো তার আপন গতিতে। মেঘ ভাবছে অন্য কথা রোশন ওকে না পেলে গ্রামে পর্যন্ত হানা দিবে, কিন্তু কেন? মেঘ ছোট থেকে গ্রামের মানুষ হয়েছে, তাই শহরের সম্পর্কে কোনো আইডিয়া নেই ওর। শুধুমাত্র পল্লবী ওর ভরসা এখন। মেহেক, এত কি ভাবছো? আমি আছি তো। মেয়েকে চিন্তা ভাবনা বুঝতে পেরে পল্লব কাঁধে হাত রেখে বলল। মেঘ হাতটা সরিয়ে দিয়ে বলল, আমি ভাবছি না। পল্লব কিছু বলল না। আর একমাত্র মেয়ে 3 দিন ধরে বাড়িতে না ফেরায় শোকে পাগল প্রায়। আঞ্জুম বেগম
বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলেই বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারে কোনো বন্ধু কিংবা বান্ধবীর সাথে ঘুরতে যায়নি মিষ্টি। আর অদ্ভুত বিষয় হচ্ছে গ্রামে কেউ অচেনা কারোর সাথে কোথাও যেতে ও দেখেনি। সিদ্দিক আহমেদ রাগের মাথায় যাই বলুক, কিন্তু এখন চিন্তা হচ্ছে দুই মেয়েকে হারিয়ে দিশেহারা অবস্থা ওনার। গ্রামের কিছু লোকজন অবশ্য কানাঘুষা করে বলছে, একে বলে ধর্মের কল বাতাসে নড়ে, নিজের মেয়েকে হারিয়ে দেখ কেমন লাগে। আঞ্জুম কোনো কথায় কান দেয় না, এখন সেই অবস্থাও নেই। এখন তার থানায় মিসিং ডায়েরি করেছে, কিন্তু পুলিশের উপর বিশেষ ভরসা করতে পারছে না সিদ্দিক। রাতের খাবার দিতে মীরা মেয়েকে ঘরে এসে দেখে ঘর খালি। চমকায় মীরা। সমস্ত ঘরও মেয়েকে না পেয়ে দ্রুত পা চালিয়ে রোশানের কাছে এসেছে মীরা। রোশান বাবার সাথে বসে তাস খেলছে আর সিগারেট ফুঁকছে। মীরা, ভাই মেহেককে খুঁজে পাচ্ছি না। কথাটা বলতে থমকে দাঁড়ালো রোশান, উত্তেজিত হয়ে শুধালো, রোশান কি বললে মীরা? মেহেক কোথাও নেই। অসম্ভব, এটা কিভাবে পালাতে পারে ও? এক মুহূর্ত সময় ব্যয় না করে মেয়েকের ঘরের দিকে দৌড় দিয়েছে। ছেলেটার এমন দিশেহারা অবস্থা দেখে রোশানের বাবা উঠে দাঁড়িয়েছে। প্রায় 6 ঘন্টা বাসে জার্নি করে অবশেষে গন্তব্যে পৌঁছলো পল্লব ও মেহেক। গুলিস্তানে এক বন্ধুর রুমে এক রাতের জন্য ম্যানেজ করেছে পল্লব। হোটেলে গেলে ঝামেলা হতে পারে ভেবে এই ব্যবস্থা। মেহেকের অবশ্য এসব ভালো লাগছে না, কারণ এখানে ব্যাচেলার রুমে নিয়ে এসেছে ওকে। পরিবার নিয়ে থাকলে আলাদা বিষয় হতো, তবুও কিছু করার নেই। এখন ডাকাতদের সাথে থাকার চেয়ে কিছুদিন পল্লবের সাথে ঢাকা থাকা ঢের বেশি ভালো। পল্লবের বন্ধু সজল ওদেরকে রুম বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ আগেই। রুমটা খুব একটা বড় না, খাটও নেই, ফ্লোরে তোষক পেতে ঘুমায় সজল। মেহেক, লম্বা জার্নি করলে যাও ফ্রেশ হয়ে আসো, আমি ততক্ষণে একটু শুয়ে থাকি। মেহেক কি বলবে বুঝতে পারছে না। কোনো পোশাকও তো আনা হয়নি ওর, কি পরবে এখন? পল্লব মেহেকের নীরবতা দেখে ফের বলল, কি হয়েছে, কোনো সমস্যা? আসলে আমার তো কোনো পোশাক। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কিছুক্ষণ একা রুমে থাকতে পারবে? আমি আশেপাশে কোথায় শপিং মল আছে গিয়ে দেখি, আপাতত চলার মতো কিছু পোশাক কিনে আনি। রুমে একা থাকার কথা শুনতেই চমকে উঠল মেহেক। এর আগে কখনো শহরে আসেনি, তার উপর এইরকম একটা বদ্ধ ঘরে একা। কিন্তু কি আর করার। ঠিক আছে, কিন্তু আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। পল্লব বসা থেকে উঠে মুচকি হেসে বলল, যাবো আর আসবো, তুমি দরজা আটকে দাও। আমি ডাক না দিলে দরজা খুলবে না, এমনকি সজল ডাকলেও না, ওকে? ঠিক আছে। পল্লব বেরিয়ে যেতেই মেহেক দরজাটা আটকে দিল। ঘরটা ভালো করে দেখতে লাগলো। সবকিছু এলোমেলো, বিছানার চাদরটাও এক পাশে সরে আছে। বসে বসে কি করবে ভেবে ঘরটা মোটামুটি গোছানোর কথাই ভাবলো মেহেক। বিছানা গোছাতে গিয়ে বালিশের নিচে একটা প্যাকেট গিয়ে পেয়ে চমকে উঠলো মেয়েটা। এই প্যাকেট এখানে কেন ভাবতে মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল ভয়ে। সজল কি মেয়েদের রুমে নিয়ে এসে ডেট করে? হ্যাঁ, সেই জন্যই তো এইসব প্যাকেট রাখা। এই জন্যই হয়তো পল্লব সজল আসলো দরজা খুলে দিতে মানা করে গেল। পল্লবের কথা ভাবতেই ভালো লাগা কাজ করছে মেয়েকে। ছেলেটা ওর জন্য কতটা ভাবে, অথচ আবেগী মন পল্লবের বাকি খামতি খুঁজে পেল না আজ। ভাবনা চিন্তা রেখে প্যাকেটটা জায়গা মতো রেখে বাকি ঘরটা গোছানো শেষ করে মেহেক। 4 দেয়ালে বন্দি আজ মিষ্টি। ঘরের দেয়ালে মেয়েদের নগ্ন ও অর্ধনগ্ন ছবিতে ভরপুর। বিছানায় সেজে গুজে বসে আছে সে, চেহারায় মলিনতার স্পষ্ট, সাথে যন্ত্রণার ছাপ। করা মেকআপের সেই সব ঢাকা সম্ভব হয়নি। যে কেউ দেখার মন দিয়ে দেখলে বুঝতে পারবে কোমর পর্যন্ত সাদের চুলগুলো ঘাড় পর্যন্ত নামাতে হয়েছে তাকে। শাড়ি পরে থাকলেও ব্লাউজের গলা এতটাই বড় যে বক্ষ বিভাজনের খাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে, আর শরীরে আঘাতের চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দরজা খোলাই আছে। বিছানার চাদর খামচে ধরে বারবার দরজার দিকে তাকিয়ে দেখছে মিষ্টি। মাঝবয়সী এক লোক হেলে দুলে ঘরে প্রবেশ করে মিষ্টির দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে দরজা আটকে দিল। মিষ্টি কাঁদতে লাগলো ভয়ে, তবে নিঃশব্দে। দিনে একজন তো রাতে একজন, এসব সহ্য হয় না হাঁচুটুকু শরীরে। লোকটা আস্তে করে মিষ্টির পাশে এসে বসে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মিষ্টি মাথা নুইয়ে বসে আছে। কিচ্ছু করার নেই এখন আর।
প্রথম দুদিন জেদ করে না খেয়েছিল, প্রচুর মারধরও খেয়েছে, কিন্তু শরীর আর সইতে পারেনি। পরে জ্ঞান হারিয়ে ফেলেছিল 3 দিনের দিন, আর সেই চেতনাহীন অবস্থায় তার ঘরে প্রথম কাস্টমার পাঠিয়েছিল এখানকার মাসি রিনা। কিশোরী বয়সে নিজের ইজ্জত হারিয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে গেল মিষ্টি। তাতে অবশ্য এখানকার কারো কিছু যায় আসে না। বয়স কম হওয়ায় সব কাস্টমার মিষ্টিকেই বিছানা সঙ্গী হিসেবে যায়। সেভাবে বলতে গেলে এ পাড়ায় এখন মিষ্টির অনেক দাম। মাত্র 1 সপ্তাহে হাইপে উঠে গেছে ও। লোকটার নোংরা কথায় চোখ বন্ধ করে ফেলে মিষ্টি। আহারে জীবন, কোথায় ছিল আর কোথায় এলো। মিষ্টির নীরবতা দেখে লোকটা খেপে গেল কিছুটা। নিজে নগ্ন হয়ে মিষ্টিকেও নগ্ন করে ফেললো সে। পশুর মতো খুবলে শুরু করলো মিষ্টির নরম দেহটাকে। মেয়েটার চোখ বন্ধ করে ফেলে, দীর্ঘশ্বাস ছেড়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে কেবল। নিজের বাবার বয়সী লোকটার সাথে এভাবে বিছানা গরম করতে হবে কখনো ভাবতেই পারেনি মিষ্টি। যদি মাটি ফেটে দুভাগ হয়ে যেত তবেই এখন জ্যান্ত মাটির নিচে ঢুকেছে। তো ঠিক 8 ঘন্টা পরে পল্লব রুমে ফিরল নতুন জামা কাপড় নিয়ে। মেঘ খুশি হলো ওর পছন্দের রঙের 3 পিস পেয়ে। পল্লবের এত গুণ আগে কেন চোখে পড়েনি ভেবে আফসোস হচ্ছে। রুমে ফিরে আগে পল্লব গোসল সেরে নিল, তারপর মেঘ। খাওয়া দাওয়া হোটেলে গিয়েই করলো দুজন। রাতে রুমে ফিরে ঘুমানোর প্রস্তুতি নিল দুজন। পল্লব মেহেককে বিছানায় শুতে বলে নিজে একটা পাতলা কম্বল পেতে শুয়েছে। মনে মনে একটু অস্বস্তি থাকলো পল্লবের এমন সিদ্ধান্তে। অনেক দিন পর একটা শান্তির ঘুম দেয় মেহেক। পূর্ব আকাশে সূর্যের আলো দেখা যাচ্ছে। শহরের বুকে সূর্যের আলো ফুটতেই যে যার মতো ব্যস্ত হয়ে উঠে। কেউ দোকান খুলতে যায়, কেউ সবজি বিক্রি করতে, আবার কেউ স্কুল কলেজে যায়, আবার কেউ অফিসে। ভোর রাতে বাস থেকে একটা যাত্রী ছাউনিতে বসেছিল রোশন, লিমন আর অর্ক। গতকাল মেঘকে কোথাও খুঁজে না পেয়ে শেষ নদীর পাড়ের পাহারাদারদের ধরে রোশন। প্রথম কেউ কিছু স্বীকার না করলো বন্দুকের নলের সামনে মুখ খুলতে বাধ্য হয়। মেহেক কোথায় গেছে বল, আর সাথে কে ছিল? রোশনের তিরিখি মেজাজে আজ সবাই ভয়ে চুপসে গেছে। ওকে এতটা রাগ করতে কেউ কখনো দেখেনি। দুজনের মধ্যে থেকে একজনের কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রোশন। কপাল লোকটা ভয়ে থরথর করে কাঁপছে। বলছি ভাই, ওই পল্লব ওর সাথে গেছে আপা। পল্লবের নাম শুনে মোটেও চমকায়নি রোশন। এরকম কিছু হতেই পারে ভেবেই তো সে মেয়েকে পল্লবের সামনে যেতেও মানা করেছিল, কিন্তু ঘাড় তারা মেয়েটা তাই করল। মনে মনে মেয়েকে কিছু বকাঝকাও করে নিল রোশন। কোথায় গেলে পাবো? ঢাকা গেছে, কিন্তু ঠিক কোন জায়গায় গেছে জানি না। ওকে, বাকিটা আমি খুঁজে নিব। রোশনের কথা স্বস্তির শ্বাস ফেললো লোক দুটো, কিন্তু পরক্ষণে আশেপাশে গাছের ডালে বসে থাকা সব পাখিগুলো উড়ে গেল। গুলির আওয়াজে ভয় পেয়েছে ওরা। সরাসরি মাথায় গুলি করায় বেশিক্ষণ লাগেনি দুটো মানুষের লাশ পরিণত হতে। রোশন ঘাড় কাত করে সিগারেটে পশ্চাৎ দেশে সুখ টান দিয়ে বলল, লাশ দুটো নদীতে ভাসিয়ে দে, আর সবাই মনে রাখ বিশ্বাসঘাতকতার ফল ঠিক এটাই। এত বড় শহরে ওদেরকে কোথায় খুঁজে পাবে সেই নিয়ে চিন্তায় পড়ে গেছে রোশন। তাছাড়া বাইরে আসায় ধরা পড়ার একটা চান্স তো থাকে। অর্ক ভাই, আমরা এখন কই যাবো? অর্ক কথা বলার সময় আঞ্চলিক ভাষা এবং আধুনিক ভাষার সংমিশ্রণে ঘটায়। দেখি চল আগে একটা ট্যাক্সি পাই কিনা। রোশন সহ সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। কত গাড়ি যাওয়া আসা করছে। আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে গো মেহেরের বাবা। আমি যদি মেহেরকে সাথে খারাপ আচরণ না করতাম তাহলে আজ আমার মেয়েটা কোথায় বেঁচে আছে কিনা তাও জানি না। বাড়ির উঠোনে বসে গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলেন আঞ্জুম। মিষ্টির বাবা ওনাকে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এই পরিস্থিতি কোনো মা কি শান্ত হতে পারেন? উঠানের অন্য দিকে সানবি দাঁড়িয়ে আছে। এসব বলো না আঞ্জুম, তুমি যাই করো, আমার মিষ্টি তো ছোট, এতটুকু মেয়ে কি বলছে? মেয়েটা কেমন আছে, কোথায় আছে, কেউ তো খবর জানতে পারেনি। স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন মিষ্টির মা। সিদ্দিক আকাশের দিকে তাকিয়ে বলে, হে খোদা, তুমি কোন বিপদে ফেললে? দুটো মেয়ে আমার নিখোঁজ। এই হতভাগা বাবার মনে কি চলছে তুমি তো জানো। সানবির দু চোখ ছলছল করছে বোনদের জন্য। মিষ্টি আর মেহেক দুজনেই সানবির কাছে সমান।
দুটো বোন হারিয়ে সানভীর মন ভেঙে গেছে। তার উপর বাইরে বেরোলে লোকজনের কটু কথা কত শুনতে হয়। অনেকে তো এটাও বলে যে